হ্যালো ভিউয়ার্স, তোমাদের নিজস্ব অঙ্কের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 12-এর অন্তর্গত প্রতিস্থাপন পদ্ধতিতে যে সমাকল অর্থাৎ সৌরেন্দ্রনাথদের অর্থাৎ ছায়া প্রকাশনের যে সৌরেন্দ্রনাথদের বইটি রয়েছে তার 6B নম্বর অধ্যায়ের দীর্ঘ উত্তরধর্মী কিছু কোয়েশ্চেন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা এ বিষয়ে একটু জিনিস জেনে রাখো যে আমি প্রশ্নগুলো বেছে নিয়েছি। ছায়া প্রকাশনীর অন্তর্ভুক্ত যে সৌরেন্দ্রনাথ দে বইটি রয়েছে সেই বইয়ের দীর্ঘ উত্তরধর্মী পর্ব থেকে অধ্যায় হচ্ছে 6B। তো প্রথম অঙ্কে চলে আসি। প্রথম অঙ্কে হিসেবে আমি প্রথম অঙ্কটিকে অর্থাৎ 1 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। দেখো এখানে ওপরে যে পলিনোমিয়ালটা রয়েছে এটা যোগ আকারে রয়েছে, আমি সেই জন্য অঙ্কটিকে দুটো পার্টে ভেঙে নিয়েছি। এটা হচ্ছে ফার্স্ট পার্ট এবং এখন সেকেন্ড পার্ট, দুটোকেই আমরা হর দিয়ে ভাগ করে দিয়েছি। এইবার তোমরা লক্ষ্য করো এই অঙ্কের অর্থাৎ এই পার্টের ইন্টিগ্রেশন করাটা ভীষণ সহজ, যেটা তোমরা সহজেই দেখতে পাচ্ছ। কিউটাকে জাস্ট বাইরে বার করে নিয়ে আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করেছি। তোমরা নিশ্চয়ই ইন্টিগ্রেশনের ফর্মুলা এটা আগেই মুখস্থ করেছো। তো ফর্মুলাটা প্রয়োজন হলে আরেকবার দেখে নাও এবং এর সঙ্গে মিলিয়ে নাও। এবং এই পার্টটিতে তোমরা যদি একটু খেয়াল করো, বলতে চাইছি সেটা হচ্ছে এই পার্টটিতে আমরা কি করেছি, জাস্ট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার পুট করেছি। সেই অনুযায়ী এক্স ডিএক্সের পরিবর্তে আমরা কি লিখতে পারি, জেড ডিজেড লিখতে পারি। তো এটা কেন আমি ইনপুট করেছি, কারণ কি এখানে লক্ষ্য করো তুমি কিন্তু এক্ষেত্রে এই অঙ্কটিতে এক্স এবং ডিএক্স এই দুটো পাচ্ছ। তো এক্স ডিএক্সকে আমরা প্রতিস্থাপন করতে চাই, তাহলে এক্স ডিএক্সের পরিবর্তে আমরা কি লিখব, জাস্ট জেড ডিজেড লিখব। আর এক্ষেত্রে কিউটাকে আমরা বাইরে বার করব, কেন এটা ধ্রুবক পদ। তো দেখো আমরা এক্স ডিএক্সের পরিবর্তে কি লিখেছি, জেড ডিজেড লিখেছি। আর এটা সিম্পলি তোমরা বুঝতে পারছো যে আমরা এর পরিবর্তে জেডকে এখানে লিখে দিয়েছি। এবার আর কিছুই না, জেড জেড তোমরা কেটে দাও, জাস্ট ইন্টিগ্রেশন ডিজেড। এবার যেটার ইন্টিগ্রেশন হচ্ছে জেড। আর তোমরা এখানে সমকাল ধ্রুবক এটাকে লিখতে অবশ্যই ভুল করবে না। এবার আমরা জাস্ট জেডের মানটা এখানে পুট করব এবং অঙ্কটির আনসার এটা হিসেবে রেখে দেব। তো পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। আমি এখানে 3-2 নম্বর অঙ্কটিকে আমি বেছে নিয়েছি। তো তোমরা এখানেও খেয়াল করো, এই অঙ্কটিতে একটি বিশেষ অংশ তোমরা যদি খেয়াল করো, দেখো নিচের যে পর্বটি রয়েছে সেটাকে আমরা আগে যদি ডেরিভেটিভ করে দেখি কি আসছে। তো তোমরা লক্ষ্য করো এটাকে আমরা যদি ডেরিভেটিভ করি আমাদের আসছে হচ্ছে 4 - 2x। এটাকে আমাদেরকে মনে মনে আগে ভেবে নিতে হবে। যখনই তুমি এটা ভেবে নিচ্ছ যে 4 - 2x ইন্টু ডিএক্স তুমি ওই নিচের পদটার ডেরিভেটিভ করে পাচ্ছ, তখন তুমি কি করবে, ওপরে এই যে 4 - 2x এখানে আনবার চেষ্টা করবে। দেখো আমি কিন্তু সেই কারণেই কিন্তু এখানে 4 - 2x এখানে লিখে রেখেছি। তোমরা অঙ্ক করা শেখো, অঙ্ক করা যদি তোমরা শেখো তাহলেই তুমি অবশ্যই বুঝতে পারবে যে কিভাবে অঙ্ক করতে হবে এবং আগামী দিনে ভালো অঙ্কগুলো করতে পারবে। তো এখানে জাস্ট আমি লক্ষ্য করো কি করেছি, 4 - 2x এনেছি। কেন 4 - 2x আনলাম, কারণ আমরা দেখলাম যদি এটাকে আমরা ডেরিভেটিভ করি 4 - 2x কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো 4 - 2x dx আমরা কিন্তু এইখানে এই হিসেবে পেয়ে যাচ্ছি। তো এই কারণেই আমরা কি করলাম, অঙ্কটিকে দুটো ভাগে ভাগ করে নিলাম। একটা হচ্ছে দেখো ওপরের আমি লাল সার্কেল করে আমি ওটাকে দেখিয়েছি, একের নিচেও আমরা হর দিয়ে ভাগ করেছি এবং ওপরের পার্টটাকেও নিচেও অর্থাৎ 4 - 2x আমরা নিচের হরটা দিয়ে ভাগ করে দিয়েছি। ওকে, তাহলে আমাদের এখন দুটো সিম্পল অঙ্কে পরিণত হয়েছে। এইবার লক্ষ্য করো আমরা জাস্ট এই অঙ্কটার এই পার্টটিতে তোমরা যদি খেয়াল করো, আমরা এই যে সাবস্টিটিউশন এটাকে কিন্তু আমরা করে নিচ্ছি, অর্থাৎ 5 + 4x - x² = z² ইনপুট করবো এখানে। সেই অনুযায়ী এখানে আমরা z পাবো। আর তোমরা তো নিশ্চয়ই আমাদের ধরার উদ্দেশ্যই দেখেছো, এটার পরিবর্তে আমরা কি লিখবো, জাস্ট 2z dz আমরা কিন্তু লিখে ফেলবো এখানে, কিন্তু সেই কারণে 2z dz এখানে আমরা লিখে নিয়েছি। এবার তোমরা লক্ষ্য করো আমরা জেড জেড এখানে কেটে দেবো, টুটাকে ইন্টিগ্রেশনের বাইরে রেখে দেবো। জাস্ট আমরা ইন্টিগ্রেশন করলে জেড পাবো, কিন্তু জাস্ট আমরা জেড কিন্তু পাবো। এইবার তোমরা একটু যদি খেয়াল করো এই অঙ্ক অর্থাৎ যেটা এই পার্টে পরিণত হলো, এই ধরনের অঙ্ক তোমরা আগেও করেছো। আমরা নিচে এটাকে এক্সের একটা হোল স্কোয়ার এবং 3² এই দুটো আলাদা আলাদা পার্টে অর্থাৎ a² - x - 2 তার হোল স্কোয়ার এই আকারে লিখতে পারলাম। এরকম লেখার উদ্দেশ্যই হচ্ছে আমি যাতে সাইন ইনভার্স অর্থাৎ লগের এই ফর্মুলা সাইন ইনভার্সের এই ফর্মুলাটা যাতে এখানে ইউজ করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সাইন ইনভার্স এখানে x/a এর ফর্মুলা। x বলতে এখানে x - 2 টোটালটাকে বোঝাচ্ছে। তো এখানে জাস্ট আমরা z এর মান ইনপুট করব, z এর মান আর কিছুই না, আমরা এখান থেকে এটাকে z এর মান ইনপুট করব এবং কমপ্লিট আনসার হিসেবে এটাকে রেখে দেবো। তো
তোমাদের সুবিধার্থে আমি কিন্তু এই ক্যালকুলেশনটা, অর্থাৎ এই ক্যালকুলেশন থেকে কি করে এটা আসলো আমি কিন্তু এখানে এটাকে দেখিয়েছি। তোমরা প্রয়োজন হলে তোমরা এটাকে দেখে নাও, খুবই সহজভাবে আমি দেখিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসে, আমি 4 নম্বর অঙ্কটিকে এক্ষেত্রে বেছে নিয়েছি। এখানে তোমরা লক্ষ্য করো ওপরে যে 2 প্লাস এক্স রুট ওভারের মধ্যে রয়েছে, আমরা সেখান থেকে আমরা কি করেছি, ওপর থেকে রুট ওভার 2 প্লাস এক্স এখানে ওটাকে রিলিজ করেছি, রুটটাকে রিলিজ করেছি। তো এটা করবার প্রয়োজনে আমরা কিন্তু ওপর নিচে রুট ওভার 2 প্লাস এক্স দিয়ে গুণ করে দিয়েছি। কি বললাম বোঝা গেছে? তাহলে ওপর নিচে আমরা রুট ওভার 2 প্লাস এক্স দিয়ে গুণ করে দিয়েছি। ও আগের স্লাইডে একটা অঙ্কর কথা আমি বলতে ভুলে গেছি। দেখো এই অঙ্কটা যদি তোমরা ভালো করে বুঝে থাকো, তোমরা কিন্তু কোশ্চেন নাম্বার 5, 7 এবং 2 এই অঙ্কগুলো তোমরা খুব সহজেই করতে পারবে বলে আমার মনে হয়। তো এবার আবার পুনরায় সেই 4 নম্বর অঙ্কে চলে আসি, যেটা তোমরা বুঝতে পারলে 5 নম্বর অঙ্কটা খুব সহজেই করতে পারবে। তো এইবার দেখো আমাদের ওপরে এটা আনার উদ্দেশ্য আর কিছুই না, আমরা অঙ্কটাকে দুটো অংশে বিভক্ত করে নেব। দেখো এখানে 2 এর নিচেও হর দিয়ে ভাগ করেছি, অর্থাৎ 2 আর এক্স, এখানে এক্সকেও আমরা হর দিয়ে একই হর দিয়ে ভাগ করে নিয়েছি। এবার তোমরা যদি খুবই ইজিলি এটাকে যদি পর্যবেক্ষণ করো, তোমরা দেখতে পারবে এখানে জাস্ট একটা সিম্পল ফর্মুলা, যেটার মাধ্যমেই আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারছি, যেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, অর্থাৎ এক্স বাই 2 এক্ষেত্রে। আর এক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে তোমরা জেড ইনপুটেশন করতে হবে। কোনটার ক্ষেত্রে? জাস্ট এখানে রুটের ভিতরে যে 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমরা জেড স্কোয়ার ইনপুট করব। তার ফলে কি আসছে দেখো, এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস জেড ডিজেড আসছে। তোমরা একটু ভালো করে খেয়াল করবে এখানে। তো এখানে এক্স ডিএক্স আসার কারণেই, অর্থাৎ এখানে এক্স ডিএক্স যেহেতু প্রয়োজন এখানে রয়েছে, তাকে আমরা প্রতিস্থাপন করতে প্রয়োজন আছে, সেই কারণেই কিন্তু আমরা এটাকে প্রতিস্থাপন করেছি জেড স্কোয়ারের মাধ্যমে, অর্থাৎ 4 মাইনাস এক্স স্কোয়ারকে জেড স্কোয়ারের মাধ্যমে প্রতিস্থাপন কিন্তু আমরা করেছি। তো যাই হোক, প্রতিস্থাপনটা তোমরা এখানে সহজেই বুঝতে পারছো, এখানে জেড ডিজেড লিখবো আর এটার পরিবর্তে জাস্ট আমরা জেড পাবো। তো পরবর্তী লাইনে জেড জেড কেটে গিয়ে আমরা শুধুমাত্র ইন্টিগ্রেশন ডিজেড লিখবো, যার ইন্টিগ্রেশন করলে হয় জেড। আর জেড মানেই হচ্ছে রুট ওভার দিস, তাই তো? জেড স্কোয়ার যদি ভিতরের পার্টটা হয় তাহলে জেড ইকুয়াল টু কত হবে? জেড ইকুয়াল টু, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার হবে। তো পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। দেখো আমি এখানে তোমাদের জন্য 6 নম্বর অঙ্কটিকে বেছে রেখেছি। তো এক্ষেত্রে এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা এই অঙ্কটা ভালোভাবে শিখবে, পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে এবং টেস্ট পেপারের কয়েকটাই পেজে তোমরা কিন্তু এটাকে অবশ্যই পাবে। তো এক্ষেত্রে প্রতিস্থাপনটা তোমরা একটু যদি খেয়াল করো, দেখো আমাদের এ মাইনাস এক্স রয়েছে ওপরে কি রয়েছে? এ মাইনাস এক্স। সেই কারণে আমরা কি করেছি, এক্সের পরিবর্তে এ সাইন স্কোয়ার থিটা আমরা কিন্তু প্রতিস্থাপন করে নিয়েছি। এই সাইন স্কোয়ার থিটা প্রতিস্থাপন করার উদ্দেশ্য হচ্ছে যাতে ওপরে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি। তো তোমরা এখানে খুব সূক্ষ্মভাবে যদি দেখো তাহলে দেখতে পারবে, দেখো আমি এক্সের পরিবর্তে এ সাইন স্কোয়ার থিটা বসিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে, দেখো আমরা এখানে কি করেছি, এটাকে কমন নিতে পারবো। কমন নেওয়ার ফলে কি হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আসবে। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? কস স্কোয়ার থিটা, তাই তো? আর যে এটাকে আমরা কমন নেব এই দুটো থেকে, সেই এ আর এই নিচের এ কেটে যাবে, তাহলে ওপরে পড়ে থাকবে কস স্কোয়ার থিটা আর নিচে পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা, যাকে বর্গমূল করলে কি হচ্ছে, কস থিটা বাই সাইন থিটা। তো আশা করি এই লাইনটা থেকে এই লাইনটা কীভাবে আসলো তোমরা একটু বুঝতে অসুবিধা হওয়ার কথা না, তো একটু দেখে নাও। আর এখানে লক্ষ্য করো, আমরা যেহেতু এটাকে এক্স ইকুয়াল টু এটা সাবস্টিটিউট করেছি, সেই কারণে ডিএক্সের পরিবর্তে আমাদেরকে এটা কিন্তু লিখতে হবে। তো এটা ডেরিভেটিভ নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না, তারপরেও আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো এখানে এ আর এখানে সাইন স্কোয়ার থিটার ডেরিভেটিভ হচ্ছে 2 সাইন থিটা, আর সাইন থিটার এগেন ডেরিভেটিভ করতে হবে, সেই কারণে সেটা হবে কস থিটা, আর ফাইনালি আমরা ডি থিটাকে এখানে লিখে দেবো। তো আমরা ডিএক্সের পরিবর্তে টোটাল এই পদটা টোটালটাকেই লিখবো। দেখো আমি কিন্তু এটাকে লিখেছি, কিন্তু এটাকে আমরা কি করেছি, ডাইরেক্টলি বাইরে হিসেবে লিখে রেখেছি। ওকে, 2 এটাকে। তো আলটিমেটলি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো সাইন থিটা কেটে দিচ্ছি, তো ফলে পেয়ে যাচ্ছি কত, কস স্কোয়ার থিটা। আর এই 2টাকে পুনরায় আমরা ইন্টিগ্রেশনের ভিতরে নিয়ে চলে আসছি, সেই কারণে হয়ে যাচ্ছে 2 কস স্কোয়ার থিটা। 2 কস স্কোয়ার থিটা তোমরা একটা সিম্পল ফর্মুলা তোমরা ইউজ করেছো এর আগে, ত্রিকোণমিতি 11-এ তোমরা অনেক ইউজ করেছো, যে এটা হচ্ছে 1 প্লাস কস টু থিটার ফর্মুলা। তো এরপরে আর ইন্টিগ্রেশন তোমাদের কাছে কঠিন লাগার কথা না, 1-এর ইন্টিগ্রেশন জাস্ট থিটা হবে, কেন কি আমরা ডি থিটার রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি, আর কস টু থিটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন টু থিটা বাই 2। এইবার তোমরা লক্ষ্য করো, এইবার যেটা গুরুত্বপূর্ণ টার্ম, যেখানে ছেলেরা ভুল করে এই পর্যন্ত উত্তর রেখে অনেকে ছেড়ে আসতে বাধ্য হয়, কারণটা কি, তারা সাবস্টিটিউশন করতে পারে না, অর্থাৎ থিটার মান
তো আমাদেরকে এখানে সাবস্টিটিউট করতে হবে, এইখানেই তাদেরকে অসুবিধার সামনে পড়তে হয়। তো সেক্ষেত্রে অসুবিধা যাতে না হয় তোমরা একটু খেয়াল করো। আমরা এই লাইন থেকে এই লাইন পেতে পারি না, যে সাইন থিটা ইকুয়াল টু কী লিখতে পারি, রুট ওভার এক্স বাই রুট ওভার এ। দেখো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু যদি এক্স বাই এ হয়, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কী হচ্ছে, রুট ওভার এক্স বাই রুট ওভার এ হচ্ছে না। তো এই কারণে দেখো আমরা থিটা ইকুয়াল টু কী লিখতে পারছি, সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ। দেখো আমরা কিন্তু থিটার পরিবর্তে এখানে কিন্তু সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ কিন্তু আমরা লিখে নিয়েছি। এইবার যেটা আমাদের সাবস্টিটিউট করতে হবে সেটা হচ্ছে সাইন টু থিটা। সাইন টু থিটাকে আমরা কীভাবে সাবস্টিটিউট করবো একটু দেখে নাও। সাইন টু থিটাকে আমরা এখানে লিখেছি, সাইন টু থিটার সিম্পল ফর্মুলা আমি এখানে ইউজ করেছি, টু সাইন থিটা ইন্টু কস থিটা। এরপরে দেখো সাইন থিটার মানটা এক্ষুনি আমরা যেটা বার করলাম এটাকে আমরা বসিয়ে দিয়েছি, আর কস থিটা মানে তোমরা জানো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেখানে আবার সাইন স্কোয়ার থিটার মানটা আমরা বসিয়ে দিয়েছি। সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে এক্স বাই এ। ওকে, তো আশা করি তোমরা এর পরের লাইনটা বুঝতে পেরেছো। এখানে সিম্পল একটা লসাগু করা হয়েছে এবং বাইরে এসে যেটা এ হয়ে গেছে গুণ হয়ে, অর্থাৎ এখানে রুটে এখানে রুটে, এখানে কিন্তু রুটে গুণ হয়ে গিয়ে শুধুমাত্র এ ফর্ম করেছে। এবার তোমরা লক্ষ্য করো আমরা কিন্তু এর পরিবর্তে জাস্ট কি লিখবো, এই টোটাল এই টার্মটা লিখে দেবো। তো এখানে টোটাল টার্মটা লিখতে গিয়ে তোমরা লক্ষ্য করো এখানে এটা তো এর সঙ্গে গুণ হয়ে যাবে, সেই এটা কিন্তু এখানে আর কাটাকাটি হয়ে গেছে। আলটিমেটলি যেটা আমরা পাচ্ছি রুট ওভার কী হয়ে যাচ্ছে, রুট ওভার এ এক্স মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে ইন্টিগ্রেশন ধ্রুবক বা এটা তোমরা আরবিটারি ধ্রুবকও লিখতে পারো, যেটা তোমাদের খুশি। তো পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। 9 নম্বর অঙ্কটি এক্ষেত্রে বেছে নিয়েছি। দেখো এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় কিন্তু খুবই আসে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই ধরনের অঙ্ক আসলে তোমরা কি করবে, দেখো আমি অঙ্কটাকে কিভাবে চিনবে সেটা বলি আগে। দেখো যখন ডিএক্সের নিচে যে পলিনোমিয়াল থাকবে একটা রুটের ভিতরে এবং একটা রুটের বাইরে, এবং দুটোরই ঘাত যদি একই রকম থাকে, সেক্ষেত্রে যেটা রুটের ভিতর আছে দুটোরই ঘাত যদি একই থাকে, দেখো এই পলিনোমিয়ালটা আমি বলতে চাইছি এই পলিনোমিয়ালটার ঘাতও এক, এই পলিনোমিয়ালটার ঘাতও এক, অর্থাৎ এই বহুপদীটা দুটো বহুপদীর ঘাতই এক, কিন্তু একটা রুটের ভিতরে আছে একটা রুটের বাইরে রয়েছে এবং দুটোই ডিএক্স এর নিচে রয়েছে। যদি এই ধরনের অঙ্ক তোমাদের সামনে আসে তখন তোমরা কি করবে, এক্স প্লাস 5 এটাকে জেড স্কোয়ার পুট করবে। তখন সেক্ষেত্রে আমরা ডিএক্স এর পরিবর্তে কি লিখতে পারি, যে 2z dz আমরা এটাকে লিখতে পারি। এবার আর কিছুই না, ডিএক্স এর পরিবর্তে জাস্ট আমরা এটাকে 2z dz সাবস্টিটিউট করে দিলাম, আর কিছু না, এখানে রুট ওভার এক্স প্লাস 5 এর পরিবর্তে রুট ওভার জেড আমরা এটাকে সাবস্টিটিউট করে দিলাম। এইবার তোমরা লক্ষ্য করো আমাদেরকে যেটা পরিবর্তন করতে হবে, যে পরিবর্তন মিনস হচ্ছে আমি সাবস্টিটিউট করতে হবে, সেটা হচ্ছে 2x প্লাস 3 এটাকে সাবস্টিটিউট করতে হবে। দেখো এক্স এর মান কত, এক্স ইকুয়াল টু সিম্পলি তোমরা বোঝো জেড স্কোয়ার মাইনাস 5। তো এখানে দেখো আমরা এক্স এর মানটা এখানে জাস্ট এখানে বসিয়ে দিয়েছি, সেই অনুযায়ী ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি হচ্ছে 2z স্কোয়ার মাইনাস 7। তো আমরা জাস্ট এটার পরিবর্তে 2z স্কোয়ার মাইনাস 7 আমরা কিন্তু লিখে দিতে বাধ্য হয়েছি। এবার তোমরা লক্ষ্য করো এই পার্টটি আর এই পার্টটি টোটালি কেটে যাচ্ছে, তার মানে আমাদের ইন্টিগ্রেশন শুধু থাকছে হচ্ছে dz ডিভাইডেড বাই দিস। এইবার তোমরা লক্ষ্য করো এটা একটা, এই 2টাকে যদি আমরা বাইরে বার করে নিই, তাই তো 2টাকে এই 2 এর সঙ্গে কাটাকাটি করে আলটিমেটলি ডিজেড বাই এই জিনিসটা রয়েছে, অর্থাৎ জেড স্কোয়ার মাইনাস রুট ওভার 7/2 তার হোল স্কোয়ার। ওকে, এইবার এটা সিম্পল একটা ইন্টিগ্রেশনের ফর্মুলায় চলে এসছে, যেটা হচ্ছে 1/2a লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। এখানে একটা জিনিস আমার লিখতে ভুল হয়েছে, তোমরা এটাকে কারেকশন করে নেবে, এটা কিন্তু প্লাস হবে এই জায়গাটা, এটা কি হবে মাইনাসের পরিবর্তে ওই জায়গাটা প্লাস হবে। ওকে, তো আর কিছুই নেই অঙ্কে। এবার আমরা ফাইনাল লাইনটা লিখে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, জাস্ট জেড এর মানটা ইনপুট করে দেবো। তো জেড ইকুয়াল টু কত হচ্ছে, জেড ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স প্লাস 5 হচ্ছে। তো জেড এর মান তোমরা এক্স প্লাস 5 বসিয়ে দাও, তো আমরা এই লাইনটা পাচ্ছি। এবার আমরা কি করব, জাস্ট ওপর নিচে √2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তো মাল্টিপ্লাই করলে আমাদের ফাইনাল আনসার হিসেবে এটাকে আমরা পাচ্ছি, তোমরা একটু এটাকে দেখে নাও। তো পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। এখানে 14 নম্বর অঙ্কটিকে আমি বেছে নিয়েছি। এই ধরনের অঙ্ক যদি তোমাদের আসে, তো প্রথমেই তোমরা চেষ্টা করবে যদি কিছু ত্রিকোণমিতিক অপেক্ষক দ্বারা সাবস্টিটিউশন হয়, তাহলে তোমরা কিন্তু প্রথমে ত্রিকোণমিতিক অপেক্ষকের সাবস্টিটিউশনেই যাবে। তো এই কারণেই দেখো আমরা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটাকে যদি আমরা এইভাবে লিখি, অর্থাৎ সেক থিটা, এটাকে আমরা যদি সাবস্টিটিউট করি, তাহলে সেক্ষেত্রে দেখো তোমরা লক্ষ্য করো এখানে আমরা এই পদটা পাচ্ছি, এবং এখান থেকে আমরা দেখো এ স্কোয়ার কমন নিলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 কিন্তু একটা টার্ম আসছে, অর্থাৎ যদি আমরা এ স্কোয়ার কমন নিই কী পড়ে থাকছে, সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাই তো এটা আসছে। তো এবার এটা মানে একটা কি ফর্মুলা আছে না, যেটা হচ্ছে ট্যান থিটার ফর্মুলা, যা রুট করলে
কি সরি ট্যান স্কোয়ার থিটার ফর্মুলা, তাই তো? তার মানে আলটিমেটলি এটা কি হচ্ছে, এ স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার থিটা। ওকে, এবার দেখো ট্যান স্কোয়ার থিটার যদি আমরা রুট ওভার করি তাহলে কি আসছে, ফাইনালি ট্যান থিটা আসবে, তাই তো? তো এখানে সাবস্টিটিউশনটা এখান থেকে এখানে কিভাবে আসলো নিশ্চয়ই তোমরা বুঝলে। এরপরে তোমরা লক্ষ্য করো, আমরা যদি এটাকে যেহেতু এক্স ইকুয়াল টু এ সেক থিটা সাবস্টিটিউট করেছি, তাহলে আমরা ডেরিভেটিভ করলে কি পাচ্ছি, ডিএক্স এর পরিবর্তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ সেক থিটা ইন্টু ট্যান থিটা ইন্টু ডি থিটা। কেন কি সেক থিটার ডেরিভেটিভ হচ্ছে সেক থিটা ট্যান থিটা। ওকে, তাহলে আমরা ডিএক্স এর পরিবর্তে কিন্তু টোটাল এই টার্মটাকে আমরা লিখে ফেলবো, এবং এক্স এর পরিবর্তে এখানে এক্স সেক থিটা আমরা যে সাবস্টিটিউশনটা করে নিই। এরপরে তোমরা একটু লক্ষ্য করো, সেক থিটা এ সেক থিটা টোটাল কেটে যাচ্ছে, আর এখানে লক্ষ্য করো ওপরে থাকছে কেবলমাত্র ট্যান থিটা, আর এখানে ক্যালকুলেশনটা আমরা এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা আসছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। এবার তোমরা লক্ষ্য করো এখান থেকে এ স্কোয়ার তার রুট আছে, ফলে 1/a এখানে বাইরে বেরিয়ে যাচ্ছে, যেটা ইন্টিগ্রেশনের বাইরে রাখছি, আর এখানে ওপরে ট্যান থিটা আর নিচে ট্যান স্কোয়ার থিটা তার রুট ওভার, সেটা কাটাকাটি করে আলটিমেটলি অঙ্কে কিছুই থাকছে না, কেবলমাত্র 1 থাকছে। তো আমরা সেই কারণে কিন্তু ইন্টিগ্রেশন ডি থিটা পাচ্ছি, যার ইন্টিগ্রেশন করলে হয় কেবলমাত্র থিটা। এবার আমরা জাস্ট থিটাকে সাবস্টিটিউট করব। দেখো এখান থেকে আমরা পাচ্ছি কি, ভালো করে খেয়াল করো, যে কস থিটা ইকুয়াল টু এ বাই এক্স, কি তাই তো পাচ্ছি? সেক থিটার মান এখানে ধরা আছে, কিন্তু আমি কিন্তু এখানে ডাইরেক্টলি কস থিটা লিখেছি, কস থিটা ইকুয়াল টু এ বাই এক্স। সেই হিসাবে থিটা ইকুয়াল টু কত, কস ইনভার্স এ বাই এক্স। সেই কারণেই আমরা থিটার পরিবর্তে এখানে কস ইনভার্স এ বাই এক্স কিন্তু এখানে সাবস্টিটিউট করে দিয়েছি, এটাকেই আমরা আনসার হিসেবে ধরে নেব। তোমরা কিন্তু সি সমাকল ধ্রুবক এটা কিন্তু লিখতে ভুলবে না। দেখো এরপরে আমরা এই 15 1 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। দীর্ঘ সুরেন্দ্রনাথ দে ছায়াপ্রকাশনী অন্তর্ভুক্ত দীর্ঘ যে পার্টটি রয়েছে অংশের মধ্যে থেকে আমরা 15 1 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। তো আমি বলেছি যদি ত্রিকোণমিতিক অপেক্ষক দিয়ে সাবস্টিটিউশনের সুবিধা হয় তাহলে প্রথমে কিন্তু আমরা ওইরকম চেষ্টা করব। তাহলে সেই কারণেই কিন্তু তোমরা এখানে লক্ষ্য করো আমরা কি করেছি, এক্সের পরিবর্তে এ কস থিটা অনলি কস থিটা আমরা কিন্তু ধরে নিয়েছি। তো এক্ষেত্রে তোমাদের মনে রাখা দরকার যে বা মনে কোয়েশ্চেন আসতে পারে, স্যার আপনি কেন কস থিটা ধরলেন, কেন সাইন থিটা ধরলেন না? কেন কি এই ফর্মুলা তো সাইন থিটার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। তো আমার উত্তর হবে সেটা, তো তুমি যদি চাও এটা সাইন থিটা দিয়েও করতে পারো। তোমরা মনে রাখবে একই অঙ্ক বিভিন্ন উপায়ে করা যায়। তো সেটা হতে পারে যে তোমার নিজে যে মেথডটা সেটাই সবথেকে বেস্ট। তো আমরা এখানে কি করলাম, এক্স কস থিটা এখানে কিন্তু এখানে সাবস্টিটিউট করলাম, যে কারণে ডিএক্স এর পরিবর্তে আমরা কি লিখবো, আবার এ কথাটা বলছি বারবার আমরা জাস্ট এ কস থিটা বলছি, কিন্তু এক্স ইকুয়াল টু আমরা জাস্ট কস থিটা পুট করবো, তবেই কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে। এবার লক্ষ্য করো ডিএক্স এর পরিবর্তে আমরা কি লিখবো, আবার বলছি মাইনাস সাইন থিটা ইন্টু থিটা ডি থিটা। তাহলে আমরা ডিএক্স এর পরিবর্তে কি লিখছি, মাইনাস সাইন থিটা ইন্টু ডি থিটা। ওকে, আর এখানে আর কিছুই না, সাবস্টিটিউশনটা একটু দেখে নাও, 1 প্লাস কস থিটা আমরা এখানে পেয়েছি। এবার লক্ষ্য করো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা আর মানে কি সাইন স্কোয়ার থিটা, যা রুট ওভার করলে কি আসছে, শুধুমাত্র সাইন থিটা আসছে। এটার সঙ্গে এটাকে আমরা কেটে দিতে পারি, তাহলে অঙ্কে কেবলমাত্র পড়ে থাকছে কত, ডি থিটা, আর এদিকে 1 প্লাস কস থিটা, ডি থিটা বাই 1 প্লাস কস থিটা। এবার 1 প্লাস কস থিটার একটা ফর্মুলা, সিম্পল ফর্মুলা, যে 2 কস স্কোয়ার থিটা বাই 2, এটাকে আমরা এখানে অ্যাপ্লাই করছি। এবার আর কিছুই না, এই যে 2টাকে এখানে আমরা 1/2 হিসেবে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাচ্ছি, আর এই যে কস স্কোয়ার থিটা বাই 2 এখানে আমরা এখান থেকে 1/cos স্কোয়ার থিটা বাই 2, সেখান থেকে আমরা এখানে সেক স্কোয়ার থিটা বাই 2 পেয়ে যাচ্ছি। এবার সিম্পল দেখো ইন্টিগ্রেশনের ফর্মে চলে এসছে, এটার পরিবর্তে আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার থিটা বাই 2 বাই 1/2, অর্থাৎ সেক স্কোয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এম এক্স বাই এম, এখানে এম হচ্ছে 1/2। এবার আর কিছুই না, আমরা থিটার মানটা সাবস্টিটিউট করে দেবো। দেখো থিটা আমরা কি করে সাবস্টিটিউট করব, দেখো তার আগে আমরা এখানে দেখো যেটা পাচ্ছি ট্যান থিটা বাই 2, ট্যান থিটা বাই 2। দেখো ট্যান থিটা বাই 2কে আমরা এইভাবে লিখতে পারি না, যে রুট ওভার ট্যান স্কোয়ার থিটা বাই 2। এবার দেখো এরই ফর্মুলা হচ্ছে এটা, রুট ওভার ট্যান স্কোয়ার থিটা বাই 2 ফর্মুলা হচ্ছে এই অংশটি 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। তোমরা অংশকোণ অর্থাৎ একাদশ শ্রেণীর ত্রিকোণমিতির যে অংশকোণ অধ্যায়টি রয়েছে সেখানে যে ফর্মুলা, এই ফর্মুলায় কিন্তু এখানে ইউজ হয়েছে,
অর্থাৎ ট্যান স্কোয়ার থিটা বাই 2 এর পরিবর্তে আমরা কি লিখেছি 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। এবার আর কিছুই না, কস থিটার পরিবর্তে আমরা এক্স সাবস্টিটিউট করলেই আমরা অঙ্কের আনসার হিসেবে পেয়ে যাচ্ছি। এখানে একটা বিষয় বলে রাখা দরকার, আমি কিন্তু এখানে সি লিখতে কিন্তু ভুলে গেছি, তোমরা কিন্তু সেই ভুলটা করবে না। তো পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। দেখো আমি এখানে 18 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। এই ধরনের অঙ্ক যদি আসে, দেখো ডিএক্সের নিচে কি রয়েছে, একটা পলিনোমিয়াল, রুটের বাইরে যে পলিনোমিয়ালটা সেটা একঘাত এবং রুটের ভিতরে যে পলিনোমিয়ালটা সেটা দ্বিঘাত। এই ধরনের অঙ্ক যদি তোমাদের সামনে আসে, তখন তোমরা রুটের বাইরে যে পলিনোমিয়ালটা আছে ওটাকে 1/z তোমরা কিন্তু ধরে নেবে। ওকে, তো যার ফলে আমরা ডিএক্স ইকুয়াল টু কী পাচ্ছি, দেখো -1/z² ইন্টু ডিজেড। ইন্টিগ্রেশন ডেরিভেটিভটা তোমরা সহজেই বুঝতে পেরেছো যে 1/z এর ডেরিভেটিভ করলে -1/z² হয় এবং তার সঙ্গে ডিজেড এখানে ফর্ম করে। তো এই কারণেই আমরা কিন্তু ডিএক্সের পরিবর্তে কী লিখেছি, -1/z² ইন্টু ডিজেড। আর তোমরা খুবই সাধারণ ব্যাপার, দেখো আমরা 1/x এর পরিবর্তে 1/z লিখেছি, আর এখানে 1/x এর পরিবর্তে 1/z, আর এখানে x এর পরিবর্তে, অর্থাৎ x ইকুয়াল টু কি, x ইকুয়াল টু হচ্ছে 1/z -1, তো আমরা কিন্তু সেটাকেই সাবস্টিটিউট এখানে করে নিয়েছি। দেখো x এর পরিবর্তে 1/z -1, এবং যেহেতু এখানে বর্গ রয়েছে তাই এখানেও কিন্তু আমরা বর্গ লিখে দিয়েছি। তোমরা একটু ক্লিয়ারলি ব্যাপারটাকে বোঝো। তো সাবস্টিটিউশন টোটাল ব্যাপারটা যদি আমরা বুঝে যাই, এটা অর্থাৎ এক্ষেত্রে যদি আমাদের এটা সহজ লাগে, তো এইবার পরের পার্টে যে আমরা চলে আসি, দেখো এটা আর এটা যদি আমরা কাটাকাটি করি, তবে কিন্তু মাইনাসটা বাইরে দিয়ে আমরা কিন্তু একটা জেড নিচে পাবো। আর নিচের পার্টে আমরা কিন্তু সিম্পল হোল স্কোয়ারের ফর্মুলায় এটাকে ভেঙে দিয়েছি। এবং এইবার পরের লাইনে আমরা কি করছি, জেডটাকে ভেতরে, রুটের ভিতরে নিয়ে চলে যাচ্ছি। তা জেড যখন রুটের ভিতরে চলে যায় তখন সেটা z² ফর্মে গুণ হবে। প্রত্যেকটা এখানে কটা পদ রয়েছে, 4টে আলাদা আলাদা পদ রয়েছে, প্রত্যেকটার সঙ্গে z² হিসেবে গুণ হবে। তো গুণটা যদি তোমরা বুঝে যাও, দেখো আমরা এখানে ভালো করে একটু খেয়াল করো, আমরা এখানে কি পাচ্ছি, দেখো 1/2 1/z, আর এখানে হচ্ছে আর একটা দুটো 1/z, তাহলে এটা আলটিমেটলি কটা হচ্ছে, 3টে 1/z হচ্ছে, তার সঙ্গে z² গুণ হয়ে গেলে কি হচ্ছে 3z হবে, এটাই হচ্ছে সেই 3zটা। তো আশা করি এটা বুঝেছো। এবার দেখো -1/z² এর সঙ্গে z² গুণ হয়ে গিয়ে কিন্তু -1 পাচ্ছি, আর দেখো -1 এর সঙ্গে z² গুণ হয়ে গিয়ে কিন্তু -z² পাচ্ছি। তো আশা করি গুণটা টোটালি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এইবার জাস্ট আর কিছু নয়, রুটের ভিতরে এই যে টোটাল ইন্টিগ্রেশনের পার্টটা, রুটের ভিতরে আমরা কি করব, আমরা a² - x² এই ফর্মে আনবার চেষ্টা করব। তো এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা অনেকেই করেছো, তারপরেও একটু দেখে নাও যে কীভাবে করা হয়েছে। তো এখানে দেখো আমরা একটা বর্গরাশি এনেছি এবং সেই অনুযায়ী এখানে প্রয়োজনীয় অংশ যোগ বা বিয়োগ করেছি। তো আলটিমেটলি যেটা পাচ্ছি, যে ফর্মে পাচ্ছি, তোমরা একটু ক্যালকুলেশনটা একটু ভিডিওটি পজ করে দেখে নেবে, যে √5/2 তার হোল স্কোয়ার মাইনাস z - 3/2 তার হোল স্কোয়ার। ওকে, এবার এটা তো সিম্পল ফর্মুলা, দেখো ইন্টিগ্রেশনের একটা সিম্পল ফর্মুলায় চলে এসছে, সেটা হচ্ছে সাইন ইনভার্স x/a। এখানে x এর পরিবর্তে রয়েছে z - 3/2 আর এর পরিবর্তে রয়েছে √5/2। তো আর কিছুই না, এখানে জাস্ট আমরা z এর মান ইনপুট করব এবং আমাদের অঙ্কের আনসার হিসেবে এটা পাচ্ছি। তোমরা ভিডিওটি চাইলে পজ করে একটু দেখে নাও। তো পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসো। এখানে একটা বিষয় বলা অবশ্যই জরুরি, দেখো এই কোশ্চেনের অঙ্কটা, এই ধরনের অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। যদি তোমরা এই ধরনের অঙ্ক এটা সলভ করতে শিখে যাও, তবে কিন্তু তোমরা এই যে কোশ্চেন নাম্বার 16, 17 এবং 18, অর্থাৎ এই যে পর্বটি রয়েছে, আমরা যে পার্টটি নিয়ে আলোচনা করছি, দীর্ঘ উত্তরধর্মী প্রতিস্থাপন 6b, অধ্যায় নম্বর 6b যে অধ্যায়টি রয়েছে, তার দীর্ঘ উত্তরধর্মী কিছু কোশ্চেন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করছি। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা সহজেই আনসার করতে পারবে বলে আমার মনে হয়। এরপরে আমি 19 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। দেখো এই ধরনের অঙ্কে যেখানে হচ্ছে ডিএক্স এর নিচে কি রয়েছে, দুটো পলিনোমিয়াল রয়েছে এবং দুটোই বর্গ আকারে। দেখো আমি কিন্তু পুরো ভেঙেই বোঝাচ্ছি যে কীরকম রূপে, যদি তোমরা যেরকম রূপে তোমরা পাবে সেই রকমভাবে কিন্তু ওর সাবস্টিটিউশনটা করে নেবে। তো এক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, ডিএক্সের নিচে দুটোই পলিনোমিয়াল রয়েছে, একটা রুটের বাইরে একটা রুটের ভিতরে, কিন্তু দুটো পলিনোমিয়ালই হচ্ছে দ্বিঘাতের। তো এক্ষেত্রে তোমরা আর কিছুই না, এই যে রুটের ভিতরে যে পলিনোমিয়ালটা, আগের ক্ষেত্রে কি ধরেছিলে, আগের ক্ষেত্রে সিম্পল z² ধরেছিলে, মনে দেখো। এক্ষেত্রে তোমরা কি ধরছো, যেহেতু এটা দ্বিঘাত পলিনোমিয়াল, তাই এখানে কি ধরবে, x² z² ধরবে, শুধু z² এক্ষেত্রে ধরবে না। তাহলে কোন ক্ষেত্রে
তোমরা এক্স স্কোয়ার জেড স্কোয়ার ধরছো, আশা করি অঙ্কটি আমি তোমাদেরকে চেনাতে পেরেছি। এর ক্ষেত্রে অঙ্কটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই কী আসছে, দুটো পলিনোমিয়াল থাকবে, একটা রুটের ভিতরে একটা রুটের বাইরে, এবং দুটোই হচ্ছে দ্বিঘাত পলিনোমিয়াল। এক্ষেত্রে তোমরা কি করছো দেখো, এটা যেহেতু তোমরা প্রতিস্থাপন করছো, তোমরা দেখো এখানে 2x dx, আর এদিকে দেখো সিম্পল ইউ ইন্টু ভি, সেই অনুযায়ী তোমরা ডেরিভেটিভটা করবে। একবার প্রথম পদটাকে ফিক্স রাখবে, দ্বিতীয় পদের ডেরিভেটিভ করবে, তারপরে দ্বিতীয় পদটাকে ফিক্স রেখে প্রথম পদের ডেরিভেটিভটা করবে। এইবার তোমরা লক্ষ্য করো, এই ডেরিভেটিভটা করবার পরে ডিএক্স যুক্ত টার্মগুলোকে তোমরা একই সাইডে আনছো। কারণ কি, তোমরা ডিএক্সটাকে ওখান থেকে কমন নেবে এবং ডিএক্সের মানটা তোমরা বার করবে। কেন কি, তোমাদেরকে ডিএক্সটাকে সাবস্টিটিউট করতে হবে, এটাকে তোমরা মাথায় রেখো। তো ডিএক্সের মান আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, তোমরা একটু ভিডিওটি চাইলে পজ করে একটু দেখে নাও ক্যালকুলেশনটা, আমরা এই টার্মটি ইন্টু ডিজেড এই হিসেবে পাচ্ছি। এবার তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু এক্স যুক্ত টার্ম এখনও ডিলিট হয়নি, অর্থাৎ পুরোপুরি এক্স যুক্ত পদগুলো এখনও রয়ে গেছে। ওকে, তাহলে আমরা জাস্ট ডিএক্সের পরিবর্তে কী লিখছি, যেটা আমরা পেয়েছি সেটাকে আমরা লিখে দিলাম, এবং এক্ষেত্রে এটার পরিবর্তে জাস্ট রুট ওভার এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বসিয়ে দিলাম। আর এক্স স্কোয়ারের মানটা আমরা এখানে বার করে নিলাম। দেখো এক্স স্কোয়ারের মানটা এখান থেকে যদি বার করো, তাহলে সেটা কি আসছে দেখো, 1/1 প্লাস জেড স্কোয়ার আসছে। আমরা কিন্তু সেই অনুযায়ী কিন্তু এখানে সাবস্টিটিউশনটা এক্স স্কোয়ারের পরিবর্তে এটা বসিয়ে দিলাম। ওকে, এইবার দেখো ক্যালকুলেশনটা আর কিছুই নেই, এই টার্মটা আর এই টার্মটা টোটালি কেটে গেল, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এই টোটাল টার্মটা আর ওপরের যে ডিএক্সটা সেটা কিন্তু, সরি ডিএক্স না, ওপরের যে জেড এক্সটা সেটা কিন্তু টোটালি কেটে গেল। এবার দেখো অঙ্কে কিন্তু আর এক্স যুক্ত টার্ম থাকলো না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই সাবস্টিটিউশনটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অঙ্কটির ক্ষেত্রে। তো এইবার আর জাস্ট কিছুই না, এখানে সিম্পল লসাগু করো, এবং লসাগু দেখো নিচে 1 প্লাস জেড স্কোয়ার আসছে, আর এখানেও 1 প্লাস জেড স্কোয়ার, যে দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, গুণ হয়ে গিয়ে আমরা যে ইন্টিগ্রাল ফর্মে পাচ্ছি সেটা হচ্ছে এটা। তো এই ইন্টিগ্রেশন করতে আর তোমাদের অসুবিধা হওয়ার কথা না, জাস্ট ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই ফর্মে পাচ্ছি, যেটা হচ্ছে ট্যান ইনভার্স জেড বাই এ, 1/a ট্যান ইনভার্স জেড বাই এ, এই ফর্মুলা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারছি। এবার আর কিছু নয়, জেডের মানটা তোমরা জাস্ট এখানে ইনপুট করে দাও, কোথা থেকে পাবে, জেডের মানটা কিন্তু এখান থেকে এখানে সাবস্টিটিউট করে দাও। ওকে, সাবস্টিটিউট করলেই কিন্তু আমাদের অঙ্কর অ্যান্সার হিসেবে আমরা এটাকে পাচ্ছি। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি 3 ধরনের অঙ্কের প্রতিস্থাপন, আলাদা আলাদা প্রতিস্থাপন তোমাদেরকে শেখালাম। ডিএক্সের নিচে যেটা হচ্ছে দুটো পলিনোমিয়ালই হচ্ছে একঘাত পলিনোমিয়াল, একটা রুটের ভিতর একটা রুটের বাইরে। তারপরের ক্ষেত্রে কি শেখালাম, যেটা আগের অঙ্কে, যে একটা একঘাত পলিনোমিয়াল এবং রুটের ভিতরে যেটা আছে সেটা দ্বিঘাত পলিনোমিয়াল, সেটা সাবস্টিটিউশন কী করে করতে হবে, এবং এই অঙ্কটির ক্ষেত্রে দুটো পলিনোমিয়ালে হচ্ছে দ্বিঘাত, সেক্ষেত্রে সাবস্টিটিউশনটা কীভাবে করতে হবে। যাই হোক, এই অঙ্কটি যদি তোমরা বুঝে যাও, তাহলে তোমরা কিন্তু খেয়াল করবে, আমরা কোশ্চেন নাম্বার 19, 20, 21 এবং 22 এই 4টে অঙ্ক কিন্তু আমরা অবশ্যই প্র্যাকটিস করব। বিশেষ করে এই ধরনের অঙ্কগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই হিসেবে এই অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করব। তো পরবর্তী অঙ্ক হিসেবে আমি 23 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। এই সাবস্টিটিউশনটা আরও বেশি ভাইটাল। এই 4 ধরনের অঙ্ক যদি সাবস্টিটিউশনটা তোমরা একটু প্র্যাকটিস করে নাও, তাহলে আর তোমাদের এই ইন্টিগ্রেশনে কোনো অঙ্কই আটকাবে বলে আমার মনে হয় না। তো যাই হোক, এটা সাবস্টিটিউশনটা দেখো, প্রথম পদ আর দ্বিতীয় পদ দুটোই হচ্ছে একঘাত, এবং দুটোর মাথায় আলাদা আলাদা কি রয়েছে, একটার মাথায় পাওয়ারে রয়েছে 3, একটার পাওয়ারে রয়েছে 2। তাহলে এক্ষেত্রে প্রথম পদটি ইকুয়াল টু জেড ইন্টু দ্বিতীয় পদটাকে ধরে নেব, অর্থাৎ প্রথম পলিনোমিয়ালটা ইকুয়াল টু জেড ইন্টু দ্বিতীয় পলিনোমিয়াল। তো আশা করি বুঝতে পারছো সাবস্টিটিউশনটা কী করে আমরা এইভাবে লিখলাম। এবার আর কিছু না, বোথ সাইডে আমরা ডেরিভেটিভ করব। দেখো এটা ইউ ইন্টু ভি, দুটো পদের ডেরিভেটিভ হবে, অর্থাৎ প্রথম পদ রেখে দ্বিতীয় পদের ডেরিভেটিভ করব, এবং দ্বিতীয় পদ রেখে প্রথম পদের ডেরিভেটিভ করব। আর বাঁদিকের ডেরিভেটিভটা নিশ্চয়ই সিম্পল ডিএক্স। এবার আর কিছু না, ডিএক্স যুক্ত টার্মগুলোকে একই দিকে নিয়ে আসবো, ঠিক আগের ক্যালকুলেশনটার মতো, এবং সেখান থেকে ডিএক্সের মানটা আমরা এটা পাচ্ছি। তো ডিএক্সের মানে কিন্তু তোমরা এক্স থেকে যাওয়ার কারণে ঘাবড়ে যাবে না, অর্থাৎ ডিএক্সের মান ডিজেডের সঙ্গে এক্স যুক্ত যদি কোনো পদ থাকে, তোমরা ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তো আমরা জাস্ট ডিএক্সের পরিবর্তে কী লিখব, আমরা বুঝে গেলাম যে এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই 1 মাইনাস জেড ইন্টু ডিজেড। ওকে, আমরা কিন্তু এই পদটাকে ডিএক্সের পরিবর্তে এখানে সাবস্টিটিউট করে দেবো। এবার তোমরা লক্ষ্য করো, আমরা জাস্ট এর পরিবর্তে কী লিখব, এই সাবস্টিটিউশনটা করে দেবো। এখানে কিউব থাকার কারণে জেডের মাথায় কিউব হয়েছে, এবং জেডের মাথায়ও কিউব হয়েছে, এবং এক্স মাইনাস 3 তার মাথায়ও কিউব হয়েছে। এবার দেখো
অঙ্কটি অতি সহজ একটা অঙ্কে পরিণত হয়েছে। দেখো এখানে x-3 দুটো জায়গায় এসেছে এবং এই হোল টু দি পাওয়ারে কত এসেছে 5 টু দি পাওয়ার 5, আর ওপরে কিন্তু একটা x-3 রয়ে গেছে। তাহলে 5 থেকে যদি একটা পাওয়ার বিয়োগ হয়ে গিয়ে তাহলে আলটিমেটলি কটা পাওয়ার থাকে, আলটিমেটলি যে পাওয়ারটা থাকে সেটা হচ্ছে 4টে পাওয়ার। অর্থাৎ এখানে টোটাল 5টা x-3 রয়েছে আর ওপরে একটা x-3 রয়েছে, কাটাকাটি করে কত হচ্ছে একটা, অর্থাৎ 4টে মাত্র x-3 থাকছে। এইবার এক্ষেত্রে লক্ষ্য করো x-3 পরিবর্তে আমি কি লিখেছি, x-3 পরিবর্তে এটাকে লিখেছি। তো কিভাবে লিখেছি তার ডেরিভেশনটা কিন্তু আমি এখানে রাইট সাইডে এটাকে দেখিয়েছি। তো লক্ষ্য করো এই সাবস্টিটিউশনটা হচ্ছে এটা, সেখান থেকে আমরা কি করেছি, জাস্ট x এর মান বার করেছি। দেখো x এর মাত্রা সাবস্টিটিউশন এটা হবে, এবং তারপরে কি করেছি x-3 এর মান বার করেছি। তোমরা ক্যালকুলেশনটা চাইলে ভিডিওটি একটু পজ করে দেখে নেবে। আলটিমেটলি x-3 এর আমরা যেটা মান পাচ্ছি, x-3 যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে -2 ডিভাইডেড বাই 1 - z। দেখো কিন্তু আমি এটাকে এখানে এই জন্যেই -2 ডিভাইডেড বাই 1 - z সাবস্টিটিউট করে দিয়েছি। এবার দেখো এটা x-3 পাওয়ারে যেহেতু 4 থাকছে, কেন 4 থাকছে আমি বুঝিয়েছি একটু আগে, তো সেই কারণেই এখানেও আমরা 4 লিখেছি। তো এবার দেখো অঙ্কটি টোটাল ইন্টিগ্রালটাই কিন্তু কোনো x যুক্ত টার্ম নেই, শুধুমাত্র dz আর z এ পরিণত হয়েছে। এবার ওপরে কত আছে 1 - z তার হোল কিউব, কেন কি 1 - z এখানে একটা রয়েছে আর এখানে 4টে রয়েছে, তো আলটিমেটলি একটা কাটাকাটি করে 1 - z তার হোল কিউব হচ্ছে, আর নিচে কত আসছে সিম্পল এই z কিউবটা থেকে যাচ্ছে। এবার দেখো উপরে আমরা a - b হোল কিউবের ফর্মুলা ইউজ করেছি এবং প্রত্যেকটাকে z কিউব দিয়ে ভাগ করে দিয়েছি, যার ফলে আমাদের এই সহজ ইন্টিগ্রালের রূপে আমরা এটাকে অঙ্কটিকে পেয়েছি। এবার দেখো এটার ইন্টিগ্রেশন করা ভীষণ সহজ, এটা আর বলার অপেক্ষা রাখে না, এটা তোমরা সহজেই পারবে। এবং এটার ইন্টিগ্রেশন করা এটা, অর্থাৎ ভেরি সরি, তো এখানে লক্ষ্য করো 1/z কিউব এর ইন্টিগ্রেশন হচ্ছে কত 1/2z স্কোয়ার। ওকে, এখানে একটা স্কোয়ার যুক্ত টার্মটা এখানে স্পষ্টভাবে ওঠেনি। আর 1/z স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে -1/z, তোমরা ক্লিয়ারলি এটাকে দেখতে পাচ্ছ। 1/z এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ মড z, আর 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে z। এইবার আর কিছুই না, z এর মানটা আমরা এখান থেকে সাবস্টিটিউট করে দেবো এই অঙ্কের ভিতরে, তাহলে আমরা আনসার হিসেবে যেটাকে পাবো ওটাই আমাদের কমপ্লিট আনসার। তো এবার পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। দেখো এখানে 24-এর 1 নম্বর অঙ্কটিকে আমি এক্ষেত্রে বেছে নিয়েছি। এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই ধরনের অঙ্ক আসলে কি করে তোমরা অঙ্কটি করবে, তো ভালো করে খেয়াল করো। তোমরা যদি এটাকে জেড হিসেবে সাবস্টিটিউট করো, এটাকে ভেবে নেবে, মনে মনে একটু ভাববে, তখন দেখো এখানে তোমরা কি পাচ্ছ যে x⁻n-1 dx ইন্টু ডিজেড, অর্থাৎ শুধুমাত্র dx এর মান তোমরা পাচ্ছ না, তার পরিবর্তে কি আসছে ডিজেড আসছে, তার পরিবর্তে কি আসছে x⁻n-1 ইন্টু dx আসছে। তো এই কারণে আমরা কি করছি, ওপর নিচের অঙ্কটির ওপর নিচে কি করছি x⁻n-1 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। ওপর নিচে কি দিয়ে মাল্টিপ্লাই করছি, ওপর নিচে মাল্টিপ্লাই করছি n-1, আর নিচে কত দিয়ে গুণ করছি x⁻n-1। তো যে কারণে তোমরা লক্ষ্য করো এখান থেকে আমরা কি পাচ্ছি x⁻n পাচ্ছি, আর ওপরে কি হচ্ছে x⁻n-1 ইন্টু dx পাচ্ছি। তো এটার পরিবর্তে কিন্তু আমরা কি লিখব, শুধুমাত্র ডিজেড লিখব। এই কারণেই কিন্তু আমরা ওপর নিচে x⁻n-1 দিয়ে গুণ করলাম। তো এবার লক্ষ্য করো এটার পরিবর্তে আমরা এখানে ডিজেড সাবস্টিটিউট করলাম, আর এটার পরিবর্তে আমরা জেড সাবস্টিটিউট করলাম, আর x⁻n এর পরিবর্তে তোমরা একটু যদি এখানে খেয়াল করো z-1 সাবস্টিটিউট করে দিলাম। তো এবার অঙ্কটি খুব সহজ একটা ফর্মে চলে এসছে। আমরা দেখো ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই জেড ইন্টু z-1, এটাকে আমরা কিন্তু এই আকারে লিখতে পারি 1/z-1 মাইনাস 1/z। তোমরা যদি প্রয়োজন হয় একটু লসাগু করে দেখে নাও, এইটাই আসছে। এবার আর কিছু না, এটার ইন্টিগ্রেশন হচ্ছে লগ মড z-1, এটার ইন্টিগ্রেশন হচ্ছে লগ মড z, আর ফাইনালি তোমরা জানো যে লগ a মাইনাস লগ b যদি থাকে সেক্ষেত্রে লগ a/b হয়, এবং z এর মান এখানে আমরা অঙ্কের ভিতরে ইনপুট করলেই আমাদের ফাইনাল আনসার, যেটা সেই আকারেই আমরা পেয়ে যাচ্ছি। তো পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। দেখো এখানে 25 নম্বর অঙ্ক। এই অঙ্কটি অনেকের কাছে কঠিন বলে মনে হয়। দেখো যদি তোমরা এই সাবস্টিটিউশনটা অঙ্কের ভিতর করে নাও তাহলে এই অঙ্কটি একদম সহজ বলে তোমাদের মনে হতে পারে। তো দেখো
সেক্ষেত্রে কী আসছে, ডিএক্স ইকুয়াল টু -1/z² ইন্টু ডিজেড আসছে। তাহলে ডিএক্সের পরিবর্তে আমরা কী লিখছি, -1/z² ইন্টু ডিজেড। এবার আমরা এক্সের পরিবর্তে কী লিখছি, 1/z। দেখো আমরা কিন্তু সাবস্টিটিউশনটা ওই হিসেবে করে নিয়েছি। এক্সের পরিবর্তে কী লিখছি, 1/z, সেই অনুযায়ী 1/z-1, আর এখানে x⁴n এর পরিবর্তে কী আসছে, 1/z⁴n। এবার তোমরা লক্ষ্য করো, এখানে যদি তোমরা লসাগু করো, দেখো তোমরা লসাগুটা এই আকারে পাবে, এবং লসাগুতে দেখো এখানে z⁴n আসার কথা, কিন্তু এখানে যেহেতু পাওয়ারে কত রয়েছে, 1/n, সেই পাওয়ার আর এইখানে z⁴n ক্যান্সেল হয়ে গিয়ে শুধুমাত্র z এই ফর্মে কিন্তু আমরা এটাকে পেয়েছি। এইবার তোমরা লক্ষ্য করো, আমরা এই z আর এখান থেকে একটা z কেটে দিতে পারি। ওকে, তাহলে আলটিমেটলি যেটা পাচ্ছি, এখানে কেবলমাত্র z পড়ে আছে, একটা z পড়ে আছে, কারণ কি এটা আর একটা কিন্তু কেটে গেছে, z² আর এই জেডটা কিন্তু কেটে গেছে। এবার এই জেড ওপরে গিয়ে যদি একটা পাওয়ারে বিয়োগ হয়ে যায়, তাহলে আলটিমেটলি কী পাচ্ছি, দেখো z⁴n-1 ইন্টু ডিজেড, আর নিচে কি থাকছে, নিচে এই টার্মটা আমরা পাচ্ছি। দেখো আমরা কিন্তু একটা সহজ অঙ্কে পরিণত করলাম এই কঠিন অঙ্কটিকে। এইবার আমরা কি করব, জাস্ট দেখো আমরা এই যে ভিতরের পার্টটি রয়েছে, আমরা p⁴n সাবস্টিটিউট করে দেবো, তাহলেই এই অঙ্কটি একদম ইজি হয়ে যাবে তোমাদের কাছে। দেখো এর টোটালটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, p⁴n-1 ইন্টু ডিপি, তাই তো? তাহলে সেই কারণেই আমরা z⁴n-1 ইন্টু ডিজেডের পরিবর্তে p⁴n-1 ইন্টু ডিপি এটা আমরা লিখে ফেলতে পারি। আর এর পরিবর্তে কি লিখবো, জাস্ট p⁴n লিখে ফেলবো। এই n ক্যান্সেল হয়ে গিয়ে আলটিমেটলি কি পাবো, p পাবো, আর এই p ওপর থেকে একটা p কমিয়ে দেবে, অর্থাৎ p এর পাওয়ার 1 কমিয়ে দেবে, সেটা হয়ে যাবে কত, p⁴n-1। এবার এটার ইন্টিগ্রেশন করা আর তোমাদের বলার অপেক্ষা রাখে না, p কী হবে, পাওয়ারে 1 যোগ হয়ে যাবে, আর ওপরের পাওয়ারটাই নিচে হয়ে যাবে। সেই কারণে দেখো এখান থেকে পাওয়ার 1 বেড়ে গেছে, +1 হয়েছে, আর নিচেও কিন্তু ওই n-1টা বসে গেছে। এবার আর কিছুই না, অঙ্কের মধ্যে দেখো আমরা p এর মান বসিয়ে দেবো। p এর মান কত, p এর মান নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, p = কত বসিয়ে দিচ্ছি, z⁴n-1 হোল টু দি পাওয়ার 1/n। এটা আমরা কোথা থেকে পাচ্ছি, এটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। ওকে, এইবার তোমরা খেয়াল করো, আমরা কিন্তু এই পদটা এই আকারে পাচ্ছি। এবার আমরা z এর মান জাস্ট কি ইনপুট করে দেবো, z এর মান 1/x ইনপুট করব। z এর মান আমরা কি ইনপুট করব, এখান থেকে আমরা পাচ্ছি যেটা z = কত পাচ্ছি, 1/x। এটা অঙ্কের মধ্যে, অর্থাৎ এই ফাইনাল লাইনে আমরা এটা ইনপুট করে দিলেই আমাদের টোটাল আনসার পেয়ে যাচ্ছি। তো এইবার লক্ষ্য করো, আমরা এই c সমাকল ধ্রুবক অবশ্যই লিখব। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক বাটন হিট করো, আর প্রয়োজন হলে তোমাদের বন্ধুদের একটু শেয়ার করো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থেকো, ধন্যবাদ।